বিক্রমকে বাড়ি ভাঙা থেকে আটকাতে কোর্টের কাগজ নিয়ে হাজির হলো মধুরা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ মিলে তো মৌলির পেছন পেছন ফলো করতে করতে বিক্রমদেবের ঘরের সামনে আসে। বাণী আর অনিরুদ্ধ এবার দেখতে পাচ্ছে যে মৌলি বিক্রমদেবকে বলছে যে আমি আর এটা একদম টলারেট করতে পারছি না। ছোটবেলা থেকে আমি আলাদা রুমে বড় হয়েছি, সমস্ত জিনিসপত্র প্রাইভেটভাবে ইউজ করেছি, আর এখন কি করতে হচ্ছে না ওই সব গাইয়া গাইয়া লোকদের সঙ্গে আমাকে বেড শেয়ার করতে হচ্ছে, সমস্ত জিনিসপত্রগুলো শেয়ার করতে হচ্ছে। এই জন্য কিন্তু আমি বলছি ভালোই ভালোই আপনাকে যে আপনি কিন্তু আমাকে একটা আলাদা রুমের ব্যবস্থা করে দিন, নইলে কিন্তু আমি সকলকে বলে দেব আপনার চক্রান্তের কথা। আমি না সব্বাইকে বলে দেব যে আপনি কি কি করেছেন। তখন আপনি কি করবেন ভেবে দেখেছেন? বিক্রম তখন মৌলিকে বলছে যে এত এক্সাইটেড হয়ে পড়ছো কেন? তুমি যে এক্সাইটেড হয়ে ভুলভাল কথা বলছো সেটা তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি যদি এখন সকলকে বলে দাও না সব সত্যিটা, তাহলে কি হবে বলো তো? সকলে বুঝে যাবে যে তুমি এটার ভেতরে ইনভলভ আছো আর তুমি আমাকে হেল্প করছো। তখন কি হবে তোমার? মুলিত এবার বিক্রমের কথা শুনে ভয় পেয়ে যায়, বিক্রমকে বলছে আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? বিক্রম তখন মৌলিকে জানায় যে এই ব্ল্যাকমেল ব্ল্যাকমেল খেলাটা তো আপনি শুরু করলেন, আমি তো শুধু তোমাকে এই কথাটা মনে করিয়ে দিলাম। অন্যদিকে দেখা যাচ্ছে বাইরে থেকে তো অনিরুদ্ধরা কিছুই শুনতে পাচ্ছে না। অনিরুদ্ধ বাণীকে বলছে দূর বাবা, মৌলির তো কোনো কথাই আমরা শুনতে পাচ্ছি না। না না, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি ভেতরে যাচ্ছি। বাণী তখনই অনিরুদ্ধকে আটকাচ্ছে, বলছে আরে বাবা আপনি যদি এখন এইভাবে ভেতরে যান ওই মৌলি কি স্বীকার করবে নাকি কিছু একটা? অনিরুদ্ধ তখন জানায় যে তাহলে এখন কি করব? বাণী তখন বলছে দাঁড়ান একটু ভাবতে দিন। না, এখন এমন একটা কিছু করতে হবে যাতে ওরা ভয় পায়, আর ভয় পেয়ে সব সত্যিটা নিজের মুখে স্বীকার করে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে এই ভয় ভয় কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল, মৌলি কিন্তু একটা জিনিসে বেশ ভয় পায়। বাণীও তো এবার অনিরুদ্ধকে বলছে ইয়েস, পেয়ে গেছি আমাদের আইডিয়া। বাণী আর অনিরুদ্ধ তো এবার প্ল্যান মতন কাজ শুরু করে দেয়। হঠাৎই দেখা যাচ্ছে যে কারেন্টটা চলে যায়। মৌলি তো এবার ভয় পেয়ে যায়, বলছে যে কি হলো, কারেন্টটা চলে গেল কেন? বিক্রম তো এবার মৌলিকে বলছে যে কি তোমাদের কি বাড়িতে কি ইলেকট্রিক বিলটাও দেওয়া হয় না নাকি? হঠাৎ করে দেখা যাচ্ছে যে চারিদিকের লাইটগুলো তো সব বন্ধ হচ্ছে নিমছে, বন্ধ হচ্ছে নিমছে। তো সঙ্গে সঙ্গে তো এবার মৌলি পুরো ভয় পেয়ে গেছে, বলছে না না আমি আর এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই নয়। মৌলি তো এবার ওখান থেকে যখনই পালাতে যাবে অনিরুদ্ধ দেখা যাচ্ছে যে নিজের গায়ে একটা সাদা কাপড় ফেলে দিয়ে মৌলিকে অন্ধকারের মধ্যে ভয় দেখাচ্ছে। মৌলি তো অনিরুদ্ধকে এমন অবস্থায় দেখে ভয়ে পুরো জড়সড় মেরে গেছে। অনিরুদ্ধ তখন বলছে যে শাস্তি তোমাদের হবে, সত্যকে কখনো চেপে রাখা যায় না। মৌলি তো সে দেখা যাচ্ছে ভয়ের ওপর ভয় পেয়ে খাটের ওপরে উঠে পুরো একটা কোনায় জড়সড় মেরে চিৎকার করা শুরু করে দিয়েছে। মৌলি তো এবার যেখানেই যাচ্ছে সেখানে একটা করে পুতুল দেখতে পাচ্ছে, ভূতের মতন পুতুল। মৌলি তো এবার পাঁই পাঁই করে ওই ঘর থেকে দৌড় মারে। বিক্রম তো এবার রেগে গেছে, বলছে না না আমি বিশ্বাস করি না যে এই ঘরে ভূত আছে, আমি ভূত বিশ্বাসই করি না, আমার সঙ্গে চালাকি করা হচ্ছে। এই বলেই তো বিক্রমও রেগে মেগে ওই ঘর থেকে বেরিয়ে পড়ে। অনিরুদ্ধ এবার বাণী দুজন মিলে ওই বিক্রমের ঘরের ভেতরে চলে আসে। বাণী তো এবার হাসছে আর অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি ওদের মুখের অবস্থাগুলো কেমন হয়েছিল একবার দেখেছিলেন? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে হ্যাঁ এতেই ওদের এই অবস্থা, পড়েছে আরও কি হবে কি জানি। ঠিক তখনই দেখা যাচ্ছে অনিরুদ্ধ কিছু ফাইল দেখতে পায়। অনিরুদ্ধ তো তাড়াতাড়ি করে গিয়ে সেই ফাইলটা নিয়ে আসে, নিয়ে এসে ভালো করে চেক করে বাণীকে বলছে বাণী এই ফাইলগুলো ভালো করে দেখো। বাণী তখন বলছে এই ফাইলগুলোতে কি আছে? অনিরুদ্ধ তখন জানায় যে এই ফাইলে বিক্রমদেবের সমস্ত কুকীর্তিগুলো সব কিছু আছে, টাকা লেনদেনে সমস্ত নথিপত্র সব কিছু এই ফাইলে রয়েছে। আমি তো এবার অনিরুদ্ধকে বলছে এবার আমি বুঝতে পেরেছি, তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। বিক্রম যদি এই দুর্নীতির টাকাগুলো দিয়ে আমাদের এই রায়বাড়িটা কিনে থাকে তাহলে তো এটা প্রমাণ করতে পারলেই সব কিছু সলভ হয়ে যাবে। অনিরুদ্ধ তখন জানায় যে হ্যাঁ একদম ঠিক কথা বলেছো, তাহলে তো শুধুমাত্র আমাদের সম্পত্তি নয়, আমরা সমস্ত কিছু আবারও ফিরে পাবো। উনি তখন জানাচ্ছে যে হ্যাঁ আইনও বিক্রমদেবকে শাস্তি দেবে। অনিরুদ্ধ তখন বলছে যে এবার আমাদের মনে হচ্ছে যে জিত খুব সামনাসামনি চলে এসেছে। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকাল সকাল তো বিক্রমদেব সকলের ব্যাগপত্র সব ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে। সকলে তো এবার পুরো চমকে গেছে। বিক্রম সকলকে জানাচ্ছে যে আজকের পর থেকে তোমরা কেউ আর এখানে থাকবে না। অনিরুদ্ধ তো এবার বিক্রমকে বোঝাচ্ছে, বলছে আপনি শান্ত হন, বলুন কি হয়েছে ব্যাপারটা। বিক্রম তখন সরাসরি বলছে যে না আমি আর কোনো কথার কৈফিয়ত দেব না, এই বাড়িতে কেউ থাকবে না তো থাকবে না, বাড়িটা আমি এক্ষুনি ভাঙবো আর এখানে একটা বড় শপিং মল তৈরি হবে। ঈশানী তখন বিক্রমকে বলছে আপনি এক্ষুনি এসে আমাদেরকে বললেন আর আমাদের এক্ষুনি বাড়িটা খালি করে দিতে হবে? বিক্রম তখন জানাচ্ছে যে হ্যাঁ বাড়িটা এক্ষুনি খালি করে দিতে হবে আর আমার হাতে কোনো সময় নেই।
কালকে রাতের ঘটনাতে আমি প্রচণ্ড ইরিটেট হয়ে আছি। এই বাড়িতে কিছু ঘটনা ইচ্ছাকৃত করে ঘটানো হচ্ছে, আর আমি সেই বিষয়ে প্রচণ্ড ইরিটেট। আর বিক্রমদেব যদি ইরিটেট হয়ে যায় না, তাহলে কি ঘটনা ঘটাতে পারে সেটা এবার আপনারা সকলে বুঝবেন। দিতে এবার রেগে মেগে বিক্রমকে বলছে, বিক্রম তুমি কি ভেবেছো বলো তো, যখন চাইবে আমাদের বাড়ি থেকে বের করে দেবে? আমরা কি তোমার হাতের পুতুল নাকি? বিক্রম তখন বলছে, হ্যাঁ আমার হাতের পুতুল। যেদিন এই বাড়িটা নিলাম হয়েছিল না, সেদিনই যদি তোমাদের সকলকে এই বাড়ি থেকে বের করে দিতাম তাহলে সব থেকে ভালো হতো। নিতে এবার বিক্রমকে বলছে যে আপনাকে কে কিভাবে ইরিটেট করার চেষ্টা করছে আপনি বলুন। বিক্রম তো এবার যেই বলতে যাবে সঙ্গে সঙ্গে তো আবার কথাটা চেপে যায়। বিক্রম মনে মনে বলছে, না না, এরা যে আমাকে ভূতের ভয় দেখাচ্ছে সেটা আমি কাউকে বুঝতে দেব না। আমি বিক্রম দেব, আমি যে ভূতে ভয় পাই সেটা এদেরকে বুঝতে দিলে চলবে না। পুলি তো এবার বাড়ির সকলকে বলছে যে আমাদের এই বাড়িতে কিছু একটা আছে, আমি কালকে রাতে ফিল করেছি। ঈশানী তখন মৌলিকে বলছে যে কি ফিল করেছো তুমি? মৌলি তখন বলছে, না না আমাদের বাড়িতে ভূত আছে, আমি বুঝতে পেরেছি, কালকে রাতে আমি নিজের চোখে দেখেছি। অনিরুদ্ধ তো এবার মজা করতে করতে বিক্রমকে বলছে, মৌলি তো না হয় ছোটবেলা থেকে ভূতে ভয় পায়, আপনিও কি তাহলে ভূতে ভয় পান নাকি? বিক্রমের তো পোঁদে এদিকে খুব ভয়, কিন্তু সাহস করে বলছে যে আমার নাম বিক্রম দেব, আমি না কোনো এসব ভূতে ভূতে ভয় পাই না। বিক্রম তো এসব ডায়লগ দিতে দিতে এবার যখনই সোফাতে বসে ঠিক তখনই তো একটা পুতুল দেখতে পেয়েই বিক্রম তো ভয়ে লাফানো শুরু করে দিয়েছে। পুতুলটাকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছে ঈশানীর দিকে। ঈশানী তো এবার হাতে করে পুতুলটা নিয়ে বিক্রমকে বলছে, ওমা এটা তো তানিয়ার পুতুল, আপনি এই পুতুল থেকে এতটা ভয় পাচ্ছেন কেন? মৌলি তো এবার আস্তে আস্তে করে সকলকে বলছে, এই পুতুলটা ও পাঠিয়েছে ও। নয়নতারা তখন বলছে যে কে পাঠিয়েছে? মৌলি তখন বলছে, ওই যে কালকে রাতে যেই ভূতটা এসেছিল সেই ভূতটা। নয়নতারা তো এবার ভয় পেয়ে গেছে, বলছে ওটা বড় গিন্নির আত্মা নয় তো? দাদু তো এবার সকলকে ভয় দেখানোর জন্য বলছে যে হ্যাঁ হতেও পারে ওটা বড় গিন্নির আত্মা। বিক্রম তখন নয়নতারাকে বলছে, বড় গিন্নি মানে আপনার শাশুড়ি নাকি? নয়নতারা তখন জানায়, বড় গিন্নি মানে ওনার আগের স্ত্রী মারা যাওয়ার পরেই তো আমি ওনাকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম। বিক্রম তো এবার কথাটা শুনে ভয় পাচ্ছে। দাদু তো এবার বিক্রমকে বলছে যে হ্যাঁ, আপনি যে ঘরটাতে থাকেন তার পাশের ঘরেই আমার বড় গিন্নি মারা গিয়েছিল, আর আমার বড় গিন্নির আত্মা এই বাড়িতে সবসময় আগে ঘোরাফেরা করতো। বিক্রম তো এবার ভয় পাচ্ছে, বলছে না না, আমার মনে হচ্ছে এই বাড়িতে কেউ একজন আছে যার আত্মা সবসময় ঘোরাফেরা করে। কাল রাতে আমি ফিল করতে পেরেছি, চোখে হয়তো দেখিনি কিন্তু আমি সত্যিই ফিল করতে পেরেছি। বিক্রম তো এবার ভয়ে রেগে মেগে সকলকে বলছে যে আমি আর এক মুহূর্ত দেরি করব না, এই বাড়িটা ভেঙে আমি শপিং মল তৈরি করব। অনিরুদ্ধ এবার বিক্রমকে ভয় দেখানোর জন্য দাদুকে বলছে, দাদু তুমি এক্ষুনি কি বললে যে বড় ঠাম্মা যখন শোনে যে ওনার সংসার সুরক্ষিত আছে তখনই উনি শান্ত হন, তাই তো? দাদু তো এবার মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে যে হ্যাঁ। অনিরুদ্ধ তখন বলছে, তার মানে দাদু তুমি এটাই বলতে চাইছো যে বড় ঠাম্মা যখন এখন দেখছেন যে ওনার সংসারে অন্য কারোর হাত পড়েছে তখন উনি ক্ষেপে উঠছেন, তাই তো? দাদু তো আবারও মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে যে হ্যাঁ। বাণী তো এবার আরও ভয় দেখাচ্ছে, বলছে তার ওপর যখন উনি এখন শুনবেন যে বাড়ি ভাঙার কথা হচ্ছে তখন তো উনি আরও ক্ষেপে উঠবেন, তাই না? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এবার বিক্রম তো পুরো ভয়ে থরথর করে কাঁপছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বিক্রম কি ভয়ে শেষমেশ বাণীদের বাড়িদেরকে ফিরিয়ে দেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।